কারণ আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। মানে ওনার যতদিনের ক্যারিয়ার হয়তো ততটা বয়সও আমার নয়। প্রেশার একদমই না, কারণ আমরা ভাবি তো বড় স্টার, ওনার সঙ্গে কাজ করতে গেলে উনি কিভাবে রিয়্যাক্ট করবেন। কারণ একটা সিন করতে যাওয়ার সময় আমি একরকম ভাবছি, ভাইয়া একরকম ভাবছে এবং হিরো একরকম ভাবছে। তো হিরো যদি আমাকে স্পেসটা না দেয় আমার কাজটা করার জন্য, তাহলে আমি হয়তো প্রিন্সটা এভাবে করে উঠতে পারতাম না। তো শাকিব খানের কাছ থেকে আমি শুরু থেকে এবং শেষ পর্যন্ত একইভাবে সাপোর্ট পেয়েছি। চাপ একদমই না, কারণ অভিজ্ঞ মানুষদের সঙ্গে কাজ করতে পারার সুযোগ পাওয়াটা অনেক বড় পাওয়া। কারণ আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। মানে ওনার যতদিনের ক্যারিয়ার হয়তো ততটা বয়সও আমার নয়। ওনার কাছে এত কাজের অভিজ্ঞতা আছে এবং ওনাকে সামনে থেকে অভিনয় করতে দেখা, ফ্লোরে উনি কীভাবে অভিনয় করছেন, কতটা পা এগোচ্ছেন, কতটা পা পিছোচ্ছেন, কোন ডায়লগটা কীভাবে ডেলিভারি করছেন। তো এইটা মানে সিনিয়রের কাছ থেকে জুনিয়রের শেখার অনেক জায়গা থাকে। দেখো, আমি প্রথম থেকেই রিভিউ ভালো পেয়েছি। আমি আমার ব্যক্তিগত কথা বলছি এখানে, আমি প্রথম থেকেই ভালো রিভিউ পেয়েছি। কারণ আমরা একটা সিনেমা যারা বানান, এখানে যারা বসে আছে, বা আমরা যখন সিনেমায় কাজ করতে আসি, শুধু সিনেমা বলে আসি না। আমরা এই সিনেমাটা আমাদের কাছে একটা সন্তানের মতো। আমরা কেউই চাই না সিনেমাটাকে কি বলবো, ওটাকে অর্ধেক করে ছেড়ে দিতে। আমরা একদম পরিপূর্ণভাবেই দর্শকের কাছে প্রেজেন্ট করতে চাই। হ্যাঁ, হয়তো আমাদের টেকনিক্যাল কিছু ইস্যুসের জন্য বা কিছু ভিসা প্রবলেম বা পারমিশনের জন্য আমরা সময়ের অভাবে কাজটাকে সেভাবে করে উঠতে পারিনি, বাট আমরা শেষ দিন পর্যন্ত 100% চেষ্টা করেছিলাম দর্শকের কাছে প্রিন্সটাকে আমাদের মতো করে পৌঁছে দেওয়ার জন্য, এবং আমরা সেই চেষ্টাটা করেছি। যে নানা রকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কথাগুলো চারদিকে ঘুরছে, দেখুন, আমাদের টেকনিক্যাল কিছু ইস্যুস থাকতে পারে, যেটা আমরা প্রথম থেকেই বলে এসেছি, কিন্তু যেগুলো নয় সেগুলোকে এত বড় করে প্রেজেন্ট করা হচ্ছে। তারপরও এত অপপ্রচার যেটা ক্রিয়েট করা হচ্ছে, তারপরও বাংলাদেশের দর্শককে এবং সাকিবিয়ানসদের, মেগাস্টারের ফ্যান্সদের আমার হ্যাটস অফ, যে আপনারা এখনো পর্যন্ত সিনেমাটাকে হুড়মুড়িয়ে দেখতে আসছেন, প্রচুর ভালোবাসা দিচ্ছেন। এটা আমার না বাংলাদেশে এসে দেখাটা মানে খুবই ভালো লাগা। থ্যাংক ইউ। এটা তো আমার মানে দর্শকের কাছে অসংখ্য ধন্যবাদ, যে মানে গানটাকে এতটা ভালোবাসার জন্য। তো অবশ্যই মানে পরি গানটা করার সময় আমাদের একটা এক্সপেকটেশন ছিল দর্শক ভালোবাসবে, এবং দর্শক আরও অনেক বেশি ভালোবেসেছে আমাদের এক্সপেকটেশনের বাইরে গিয়ে। তো থ্যাংক ইউ সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য, এবং তোমাদের টানে আমি বাংলাদেশ চলে এসেছি। দেখুন, এটা আমি প্রিন্স যবে থেকে আমার করার কথা হয়েছিল, তবে থেকেই উন্মাদনাটা আমি দর্শকের মধ্যে দেখেছি, এবং আজকে এসে বাংলাদেশের দর্শককে সামনে থেকে দেখতে পেয়ে, আপনাদের সবাইকে সামনে থেকে দেখতে পেয়ে, এটা আরও উন্মাদনাটা আমার আরও বেড়ে গেল। আমার খুব ভালো লাগছে। ইন ফিউচার আপনাদের ভালোবাসায় আমি আরও অনেক কাজ করতে চাই বাংলাদেশে, অবভিয়াসলি। দেখুন, আমি চ্যালেঞ্জ বলতে আমি যতটা পারি আমি তো ততটাই করতে পারবো, তার থেকে বেশি আমি কিছু করতে পারবো না। ঈশ্বর আমাকে কিছু একটা দিয়েছে যে তোমার এইটুকুই তুমি করতে পারবে, তার বেশি তুমি করতে পারবে না। আমি কাউকে ছাপানোর চেষ্টা করি না, আমি কাউকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি না। আমি শুধু ঈশ্বর এবং দর্শকের ভালোবাসা আমি যতটুকু পেয়েছি সেটাকে 100% দিয়ে করার চেষ্টা করি। তো চ্যালেঞ্জ বলে আমার তো মনে হয় না। আমি চেষ্টা করেছি আমার মতো করে 100% দেবার। এখন অভিজ্ঞ মানুষদের সঙ্গে কাজ করতে পারাটাই আমাদের শিল্পীদের কাছে একটা পাওয়ার বিষয়। আমরা ওই যে আগেও বললাম আমি কথাটা, ওনাদের সঙ্গে শুধুমাত্র কাজ করলাম না, ওনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। কারণ এতদিন ধরে ওনারা ইন্ডাস্ট্রিতে আছেন, এত কাজ করেছেন। আমি তো সবে এসেছি, আমার জাস্ট কিছুদিন হলো। তো ওই মানুষগুলোর কাছ থেকে ওনাদের পাস্টের কিছু কাজের এক্সপিরিয়েন্স শোনা, এবং ইন ফিউচার আমি আরও কি ভালোভাবে কাজ করতে পারি, এই প্রত্যেকটা কথা আমার লাইফে খুবই ইম্পর্টেন্ট। সোনিয়া চরিত্রের অনেক সাইডস আছে, অনেক রকম ধারা আছে। মেয়েটা খুব চনমনে একটা মেয়ে, যেটা আমি স্বাভাবিকভাবেই আমি এরকম, আমি খুব হাত পা ছুটে কথা বলি। এখন একটু হয়তো চুপ করেছে, বাট আমি মানে আপনারা সবাই জানেন ভীষণ হাত পা ছুটে কথা বলি। হয়তো ওই সেটটা করতে আমার খুব একটা প্রবলেম হয়নি। তারপরে যখন সোনিয়া চেঞ্জ হলো একটা জায়গায় এসে, যারা সিনেমাটা দেখেছেন এতদিনে তারা জানেন, বা যারা এখনো দেখেননি তাদের উদ্দেশ্যে বলছি, সেই চরিত্রটা করতে গিয়ে আমাকে একটু হয়তো নিজেকে মেন্টালিও স্ট্রং করতে হয়েছে। পরিচালকের সঙ্গে সারাক্ষণই মজার মুহূর্ত থাকে আমাদের। পরিচালক না থাকলে সিনেমাটা এত মানে আমি যেভাবে করতে পেরেছি এইভাবে সম্ভব হতো না। আমি এই মানুষটাকে দেখেছি রাতের পর রাত, দিনের পর দিন না ঘুমিয়ে একটা ভালো কাজ কিভাবে বের করা যাবে সেটার পিছনে ছুটে বেরিয়েছে। তো ভাইয়াকে বলবো অবশ্যই তুমি আরও অনেক ভালো কাজ করো ভাইয়া। আমি
মন থেকে চাই। তো তোমার যে পরিশ্রমটা আমি এই সিনেমায় দেখেছি, আমি জানি তুমি অনেক অনেক ভালো কাজ করবে। আমি শাকিব খানের থেকে সম্পূর্ণ সাপোর্ট পেয়েছি। যদি 100% তুমি হিসাব করো, 100% আমি ওনার কাছ থেকে সাপোর্ট পেয়েছি। প্রত্যেকটা সিনে এই সিনটা এইভাবে করা যেতে পারে বা এই সিনটা আমরা এইভাবে করতে পারি। এবং ওই যে বললাম আমি একটু আগে যে ওনাকে আমি যেভাবে একটা ভালো সিনেমা বানানোর জন্য যেই ওনার মধ্যে যে খিদেটা আমি এখনো পর্যন্ত দেখি, এইটা আমার কাছে অনেক 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 কিছু শেখার মতো। আর ওনার এই সিনেমাটার পিছনে বা আমিও তো ওনার সিনেমারই অডিয়েন্স, আমিও ওনার সিনেমা দেখেছি। তো প্রিন্সও যখন আমি শুনেছিলাম ওনার সঙ্গে কাজ করবো, আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। এবং ফ্লোরে এসে আমি আরেকটা কথা বলি, আমি ওনার নামে অনেক কথাও শুনেছিলাম, উনি খুব রাগী, উনি নাকি কথা বলেন না, এরকম অনেক কথা শুনেছিলাম। বাট বিশ্বাস করুন, প্রথমবার শট দেওয়ার পর আমার এসব একদম কিচ্ছু মনে হয়নি। প্রত্যেকটা মানুষ যদি আমাকে সাপোর্ট না করতো, তাহলে হয়তো প্রিন্সে এই সোনিয়া চরিত্রটা যতটুকু দর্শক ভালোবেসেছে আমি এভাবে করতে পারতাম না। এবং তার মধ্যে শাকিব খানের ভূমিকা অনেক 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 বেশি। উনি এতদিনের অভিজ্ঞ একজন মানুষ, ওনার যতদিনের ক্যারিয়ার আমার ততটা বয়সও না, আমি আবারও বলছি। তো ওনার কাছে এত কাজের অভিজ্ঞতা আছে, এত এত সিনেমা আছে ওনার ঝুলিতে বলতে পারো। তো সেই সিনেমা সঙ্গে উনি থেকেছেন এবং ওনার পাস্ট এক্সপিরিয়েন্স, কোনটা করলে কি হতে পারে, আমি কিভাবে এগোতে পারি, বা এই সিনটা আমি এভাবে করলে এটা হতে পারে, কাজের জায়গা থেকে আমি ওনার কাছ থেকে প্রচণ্ড প্রচণ্ড বেশি সহযোগিতা পেয়েছি। হয়তো ওই সহযোগিতা না পেলে সোনিয়া আর প্রিন্সের এই কেমিস্ট্রিটা তৈরি হতো না। হ্যাঁ, সব সিনেমাই দেখেছি আমি। তাণ্ডব দেখেছি, তুফান দেখেছি, বরবাদ দেখেছি, রাজকুমার দেখেছি, সবই দেখেছি ওনার সিনেমা। আমি কিন্তু কাচ্চি বিরিয়ানি না খেয়ে বাংলাদেশ থেকে যাব না। যদি আমাকে কাচ্চি বিরিয়ানি না খাইয়ে বাংলাদেশ থেকে পাঠিয়ে দেওয়া হয় ইন্ডিয়া থেকে, আমার আত্মা শান্তি পাবে না। আমি কাচ্চি বিরিয়ানি খেয়েই যাবো এখান থেকে। আরও বিভিন্ন ঘোরার তো প্ল্যান আছে, যদি সময় পাই তো। আমি এত শুনেছি না ওখানকার ইন্ডিয়ার দর্শক বা ইন্ডিয়াতে যারা আছে, যারা অনেকবার বাংলাদেশ এসছে, এবার আমার এটা প্রথমবার আসা। আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম কবে বাংলাদেশ আসবো, কবে বাংলাদেশে আসবো, কবে এই লাইভ রিয়াকশনটা দেখবো। তো যারা ইন্ডিয়াতে আছে তারা আমাকে বাংলাদেশ নিয়ে এত কথা বলেছে, কাচ্চি বিরিয়ানি, এই যে আতিথেয়তা, এই যে ভালোবাসা, এগুলো আমার খুব লোভ। তো এটার জন্যই কাচ্চি বিরিয়ানির উপরে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেখো ইলিশ আমি খেতে পছন্দ করি, কিন্তু কাটার জন্য আমি খেতে পারি না। এখানের জন্য অনেকে বলবে আমাকে ন্যাকা, বাট আমি সত্যি কাটাটার জন্য খেতে পারি না। বাট আমাকে যদি কেউ বেছে দেয়, আমি খুব পছন্দ করি সেটা খেতে। দেখুন, আমি ছোট থেকে দেখে আসছি ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের কাজ হয়, বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার কাজ হয়। আমি ছোট থেকে এটা দেখেই বড় হয়েছি। তো আজকে যদি কোনো জটিলতা এসে থাকে, যে জটিলতার কথা বলা হচ্ছে, সরকারি বা পলিটিক্স হতে পারে, এই বিষয়ে যেহেতু আমার সত্যি এতটা কিছু জানা নেই, বা আমি সরকারি কোনো বিষয় বা পলিটিক্স কোনোভাবেই ইন্টারেস্টেড নই, আমি শুধু কাজটা করতে চেয়েছি, আমি কাজটা করেছি। আশা রাখবো আরও দিন দিন এই বিষয়টা আরও সুবিধাজনক হয়ে উঠবে। আমি শুধু কাজ করতে চাই, আমি শুধুমাত্রই কাজ করতে চাই যেখানে বাংলা সিনেমার দর্শক, বাঙালিরা সিনেমা দেখছে, আমি বাংলা ভাষায় কথা বলে কেন বাংলা সিনেমা করবো না? আমি তো শিল্পীর কোনো বাধা, আমার মনে হয় শিল্পের কোনো বাউন্ডারি হয় না। শিল্পকে কোনো বাউন্ডারি দিয়ে আটকানো যায় না। যেখানে শিল্প আছে সেখানেই আমি যাবো, শিল্পী।